ওকে, তো আজকে নতুন কিছু টপিক দেখি। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা দেখি। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের কিছু প্রবলেম দেখব আর কিছু ফর্মুলা দেখব। ওই ফর্মুলাগুলো ইউজ করে কিছু প্রবলেম সলভ করব। তো এখানে ফার্স্টে যেটা কনসেপ্ট নিতে হবে সেটা হলো নিউটন কটস ফর্মুলা। এই ফর্মুলা থেকে আমরা কয়েকটা ফর্মুলা জেনারেট করব, যেমন হলো ট্রাপিজয়েডাল রুল, তারপরে হলো সিমপসন 1/3 রুল, তারপরে সিমপসন 3/8 রুল, তারপরে ওয়েডেলস রুল, এইগুলো তৈরি করব। তো ফার্স্টে আগে মানে এইটা আগে দেখি যে এটা কিভাবে আসে। নিউটন কটস ফর্মুলাটা তৈরি করতে পারলে তারপরে বাকিগুলা ওইটা থেকে আমরা ডিরাইভ করতে পারবো। মাঝে মাঝে পরীক্ষায় আসে এরকম ডিরাইভ করাটা। তো এটা দেখি যে y equal f of x be the function and y not equal f of x not, এগুলো আমরা জানি যে y1 হলো f of x1, y2 হলো f of x2, yn হলো f of xn, যেখানে xn ইকুয়াল হলো x নট প্লাস nh। এগুলো কিন্তু আমরা জানি, আমরা গত ক্লাসের যে ইন্টারপোলেশন গুলো দেখছিলাম ওইগুলোর মধ্যে আমরা এই ব্যাপারগুলো সম্পর্কে জানছি যে xn টা হলো x নট প্লাস nh, এরকম করেছিল। তো এরপরে দেখি এখানে নিউটনের ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা সম্পর্কে আমরা জানি যে ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা এরকম y ইকুয়াল f of x সমান y নট প্লাস আর ডেল্টা y নট প্লাস r ইনটু r মাইনাস 1, ওখানে p ছিল, p ডেল্টা y নট প্লাস p ইনটু p মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল ছিল। এখানে r ধরা হয়েছে, একই কথা, r ধরি আর p ধরি। r into r minus 1/2 factorial delta square y naught r into r minus 1 r minus 2/3 factorial delta cube y naught, এরকম করে এই সিরিজটা আমরা জানি যে এটা নিউটনের ফরওয়ার্ড ইন্টারপোলেশনের জন্য ফর্মুলা, যেখানে r অথবা p ধরতে পারি। r হলো ইকুয়াল x minus x naught by h, তাহলে এখান থেকে x সমান লেখা যায় x naught plus rh। এরপরে কি করা আছে যে এখন আমরা ইন্টিগ্রেশন যদি দেখি যে আমরা x0 থেকে xn পর্যন্ত ইন্টিগ্রেশন করব y dx কে। তো xn সমান তো একটু আগে আমরা দেখলাম যে xn সমান হলো x নট প্লাস nh, তো ওই ভ্যালুটা এখানে বসাইছি x নট প্লাস nh। আর এখানে x নট যেটা সেটা হলো একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, আর h হলো একটা কনস্ট্যান্ট ভ্যালু, কারণ এটা নির্দিষ্ট x নট x1 এই যে পয়েন্টগুলো আছে এদের মাঝখানে যে দূরত্বটা আছে সেটা হলো h, এদের মাঝখানে যে ডিসটেন্স আছে সেটা যদি h হয়, h হলো একটা কনস্ট্যান্ট ভ্যালু, x নট যেটা ইনিশিয়াল পয়েন্ট সেটাও একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এইগুলো যদি দেখি তাহলে এখান থেকে আসতেছে কি, আমরা যদি এখন ইন্টিগ্রেশন করি তো এখানে x, এই যে x টা আছে x ইকুয়াল লেখা যায় x নট প্লাস rh, এই যে x ইকুয়াল x নট প্লাস rh এটা লিখছিলাম একটু আগে, ওইটা লিখলাম। এটাকে r এর রেসপেক্টে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে দিক থেকে আসতেছে dx বাই dr ইকুয়াল x নট যেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, সুতরাং এটার জন্য আসতেছে 0, আর rh এখানে h টা কনস্ট্যান্ট আর r টা হলো ভেরিয়েবল, সো dr বাই dr, ওটা ইয়া করলে r কে যদি dr দ্বারা ডিফারেন্সিয়েট করি তাহলে এটা তো 1 হয়ে যাইতেছে, আর এদিকে h কনস্ট্যান্ট ভ্যালু সেটা থাকতেছে। এখানে যদি ফার্দার একটু ক্যালকুলেশন করি dx সমান আসতেছে h dr, তার মানে এই যে dx আছে এটার সমান আমরা লিখব h dr, মানে কনভার্ট করে নিতেছি আমরা ইন্টিগ্রেশন সম্পর্কে এগুলো যা জানি সেগুলো করতেছি। তো এখন যেহেতু এটা চেঞ্জ করছি সুতরাং লিমিটগুলো চেঞ্জ করতে হবে। x ইকুয়াল ধরে নিলাম x নট, এই যে লোয়ার লিমিট x নট, তো x নট ধরে নিলাম। এখন x ইকুয়াল ধরতেছি x নট, এটা থেকে আসতেছে কি এই যে ভ্যালুটা, এটার মধ্যে x ইকুয়াল x নট ধরে নিয়েছি, তাহলে x এর জায়গায় x নট বসাইতেছি ইকুয়াল এই পাশে আছে x নট প্লাস rh, সেটা লিখলাম। তো এটা ক্যান্সেল আউট হয়ে যায়, r ইকুয়াল দেখা যায় 0 আসতেছে, এই যেটা r এর সাপেক্ষে নিয়ে যেতেছি, সুতরাং সবকিছু r এর লিমিটে আবার কনভার্ট করে নিতেছি। আবার x ইকুয়াল x নট প্লাস nh আছে, এটা আমরা ধরবো কারণ আপার লিমিট হলো x নট প্লাস nh,
এখন এই ইকুয়েশনে আবার x এর জায়গায় x নট প্লাস nh বসাবো, তাহলে x এর জায়গায় x নট প্লাস nh বসাইলাম, আর ওই পাশে ছিল x নট প্লাস rh, যেটা আছে সেটা লিখলাম। এটা চলে যায়, তাকে nh ইকুয়াল rh, তো এদিক থেকে আবার h কাটা যায়, সুতরাং r ইকুয়াল থাকতেছে n। তো এই সমস্ত কিছু এখন আমরা যদি ইকুয়েশনে বসাই দিই, তাহলে dx এর জায়গায় h dr, h টা বাইরে আসলো, dr টা এখানে রাখলাম। x এর জায়গায় বসাইতেছি x নট প্লাস rh, সেটা লিখলাম। এরপরে লিমিট গুলো চেঞ্জ করছি, x নট এর জায়গায় দেখতে পাইতেছি যদি x এর মান x নট হয় তাহলে r এর মান হচ্ছে 0, সুতরাং r এর মান 0 বসাই দিলাম, আর এটার জায়গায় আসতেছিল n, ওই n টা বসাই দিলাম। আপাতত এতটুকু আসলো। এরপরে এইখানে যে ইয়াটা আছে এটাকে যদি আমি এখন এক্সপ্যান্ড করি, এটা হলো আমার ওই যে ই অনুযায়ী, এই যে এটা অনুযায়ী যদি নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন অনুযায়ী যদি আমি এক্সপ্যান্ড করি, তাহলে হিসাব করলে দেখা যায় যে মানে এই ভ্যালুটাই তো এটা, কারণ হলো এখানে যে x, এই যে সিরিজটা লেখা আছে এই সিরিজটাই তো এটা, কারণ এখানে f অফ x লেখা, বাট এখানে লেখা f অফ x নট প্লাস rh, কিন্তু x নট প্লাস rh সমান কত আসলে x, সুতরাং এইটাকেই আমি আসলে এখানে বসাই দিতে পারি, তাহলে এইটা সমান এই পুরোটা লেখা যায়। তো এইখানে যে x f অফ x নট প্লাস rh, এটা আসলে ডিনোট করতেছে কাকে, এই পুরোটা ডিনোট করতেছে আসলে এই অংশটাকে, এইটা সমান এই পুরো সিরিজটা লেখা যায়। তবে ওইখানে কি করা হয়েছে, উপরে আর গুলো আর কি মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে, আর এর সাথে আর মাল্টিপ্লাই করলে আর স্কয়ার মাইনাস আর, এখানে আর ইনটু আর মাইনাস 1 আর মাইনাস 2, এই অংশটুকুতে যদি আমি ক্যালকুলেশন করি অর্থাৎ মাল্টিপ্লাই করি, তাহলে যা আসে সেটা লিখবো আর কি। তো এইভাবে আর কি মাল্টিপ্লাই করে দিয়ে লেখা আছে, এখানে আর স্কয়ার মাইনাস আর, এখানে আর কিউব মাইনাস 3 আর স্কয়ার প্লাস 2 আর, ওইভাবে করে লেখা আছে। তো এটা লিখলাম, বাইরে ডি আর থাকে, তারপর ইন্টিগ্রেশন 0 থেকে n পর্যন্ত। এখন আমি যদি এইটাকে যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে দেখা যাইতেছে তো এখানে থাকতেছে ইন্টিগ্রেশন 0 থেকে n পর্যন্ত লিমিট y নট dr, সো এখানে যদি ইন্টিগ্রেশন করি তাহলে y নট তো থাকতেছে, আর dr কে যদি একবার ইন্টিগ্রেট করা হয় তাহলে r থাকতেছে, মানে ইন্টিগ্রেশনে যা আর কি। এখানে r dr কে যদি ইয়া করি ইন্টিগ্রেশন করি তাহলে r স্কয়ার বাই 2 আর ডেল্টা y নট সেটা থাকতেছে। তো এইখানে যদি আবার ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করি এটা আসে, আর ডেল্টা স্কয়ার y নট সেটা থাকতেছে। এইখানে যদি ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করি তাহলে এটা আসতেছে ডেল্টা কিউব y নট থাকতেছে। জাস্ট ক্যালকুলেশন গুলো করা আর কি, আর কিছু না। এখন হলো আমাদের লিমিট 0 থেকে n পর্যন্ত, অর্থাৎ r এর মান 0 বসানো, r এর মান n বসানো, এগুলো তো জানেই যে কিভাবে বসাই। তো যদি r এর মান 0 বসাই, লোয়ার লিমিট যদি বসাই, তাহলে লোয়ার লিমিট বসাইলে এগুলো সব 0 হয়ে যাবে। আর যদি n বসাই তাহলে দেখা যাবে যে এইখানে n আসতেছে n স্কয়ার বাই 2 আসতেছে n কিউব মাইনাস n কিউব বাই 3 বাই 3 n কিউব বাই 3 মাইনাস n স্কয়ার বাই 2। এখানে আরো কিছু ক্যালকুলেশন করে এইরকম আকার লিখছে। তো ক্যালকুলেশন গুলো আর দেখাইলাম না, জাস্ট বোঝাই যেতেছে যে আমি এখানে r এর মান যদি n বসাই তাহলে n বসালে এখানে ক্যালকুলেশন করতেছি, ক্যালকুলেশন করে ভ্যালুগুলো লিখতেছি। তো এটাও লিখতেছি, এইখানেও আমি আর এর জায়গায় n বসাবো, n বসাই দেখা যায় ক্যালকুলেশন করলে এরকম আসে। এগুলো একটু হাতে করে নিয়ে আর কি ক্যালকুলেশন গুলো আমি একটানে লিখে দিছি। তো এই যে ফর্মুলাটা আসতেছে, এই ফর্মুলাটা হলো আমাদের জেনারেল নিউটন কটস ফর্মুলা। এটা কি আপনাদের খাতায় কয়েকবার আর কি প্র্যাকটিস করতে হবে, একটু লিখতে হবে, তাহলে এটা মনে থাকবে। তো এটা হলো জেনারেল নিউটন কটস ফর্মুলা। এখন আমরা এটা থেকে মানে এটা আমাদের এখন কাজে লাগবে না, আমাদের টার্গেট বা আমাদের সিলেবাসে আছে আমাদের সিমসনের রুলগুলো, ট্রাপেজয়েডের রুলগুলো, এইগুলো আছে। কিন্তু ওই রুলগুলো কিভাবে ডিরাইভ করা হয় সেটা হলো এই যে নিউটনের কটস ফর্মুলা থেকে এই ফর্মে আসার পরে তারপরে আমরা এটার মধ্যে n এর বিভিন্ন মান বসাই, মানে n পুরো ডেটা পয়েন্টের সংখ্যা, ডেটা পয়েন্ট কয়টা হবে বিভিন্ন ডেটা পয়েন্টের সংখ্যার জন্য আমরা ওই জিনিসগুলো বলি যে আচ্ছা এইরকম করে। সো যদি n ইকুয়াল 1 বসাই তাহলে আমরা জানি অর্ডার 1 পর্যন্ত যাইতে হয়, এই টেবিলগুলো আমরা তৈরি করা শিখছি। তো x নট y নট x1 y1, এখান থেকে যদি আমি এই যে ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল তৈরি করি ডেল্টা y নট, এখানে ডেল্টা y নট আছে, ডেল্টা y নট, তো এইরকম আসতেছে n এর মান 1 হলে। তো এই পর্যন্ত থাকলো।
এরপরে যেটা করতে হবে সেটা হলো আমরা এখানে এই যে সিরিজটা আছে এটা n ইকুয়াল 1 অর্থাৎ অর্ডার 1 পর্যন্ত নিব। অর্ডার 1 পর্যন্ত কোথায় আছে? অর্ডার 1 পর্যন্ত আছে এই পর্যন্ত, তাহলে এই শুরু থেকে এই পর্যন্ত নিতে হবে। n এর মান 1, তো এখানে অর্ডার 1 পর্যন্ত নিব। তাহলে এদিকে তো আবার y নট এর অর্ডার 2, তারপরে হলো y নট এর অর্ডার 3, আমরা অর্ডার 1 পর্যন্ত নিব। তো যদি নেই তাহলে কি আসতেছে ভ্যালুগুলো দেখি। h ইনটু n এর মান তো 1, তো এখানে n ছিল, n এর জায়গায় 1 আসলো, y নট প্লাস হাফ ডেল্টা, এদিকে n বাই 2, n স্কয়ার বাই 2, সুতরাং এদিকে n এর মান 1 বসালে 1 বাই 2 আসতেছে ডেল্টা y নট। সো যতটুকু আসে ততটুকু লিখলাম। এখন ডেল্টা y নট সমান আমরা আবার জানি y1 মাইনাস y নট। ডেল্টা y নট সমান হলো y1 মাইনাস y নট, এটা জানি। যেমন আমরা এখানে ডেল্টা y নট যদি ক্যালকুলেট করতাম, এই যে নিচেরটা মাইনাস এই উপরের এরকম লিখতাম। এই টেবিলগুলো তৈরি করা আগে শিখছি, তো ওইটা অনুযায়ী ডেল্টা y নট হলো y1 মাইনাস y নট। এরপরে যদি এখানে পুরোটা আমি যদি ক্যালকুলেশন করি কি আসতেছে, অর্থাৎ এখানে লসাগু করে মানে ক্যালকুলেশন করব 2 দ্বারা আর কি, উপরে লসাগু করলে 2y নট প্লাস y1 মাইনাস y নট, মানে ক্যালকুলেশন জাস্ট ক্যালকুলেশন করলে h বাই 2 থাকতেছে আর y নট প্লাস y1 থাকতেছে, এইরকম থাকতেছে। এইটা পেলাম x নট থেকে x1 পর্যন্ত। এখানে এক এক করে ডিফারেন্স নিব, x নট থেকে x1, এরপরে নিব x1 থেকে x2। আমরা পরে আর ক্যালকুলেশন না করে এইটা দেখে, এই ফর্মটা দেখে জাস্ট বলে দিতেছি যে x নট থেকে x1 পর্যন্ত যদি ইন্টিগ্রেশন করি তাহলে আসতেছে h বাই 2 y নট প্লাস y1। তাহলে x1 থেকে x2 y dx করলে হবে h বাই 2 y1 প্লাস y2। তারপরে 2 থেকে 3 করলে হবে h বাই 2 y2 প্লাস y3। তাহলে xn মাইনাস 1 থেকে xn পর্যন্ত হবে yn মাইনাস 1 প্লাস yn। ওই প্যাটার্ন দেখে আমরা লিখে দিলাম। এখন কি করতে হবে? টোটাল ইন্টিগ্রেশনটা করতে হবে, অর্থাৎ আমাদের মূল লক্ষ্য তো x নট থেকে xn পর্যন্ত টোটাল ইন্টিগ্রেশন বের করা। সো x নট থেকে xn পর্যন্ত, xn সমান হলো x নট প্লাস n, এটা লেখা যায়, না লেখলেও চলে এখানে। তো y dx যতগুলো নিছি x0 থেকে x1, x1 থেকে x2, x2 থেকে x3, এরকম করতে করতে xn মাইনাস 1 থেকে xn পর্যন্ত সবার জন্য যদি ভ্যালুগুলো লিখি, সবার ক্ষেত্রে একটা জিনিস কমন দেখবো যে h বাই 2 আছে, প্রত্যেকটা ক্ষেত্রে h বাই 2 আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। সো h বাই 2টা কমন নিলাম। তারপরে এখান থেকে কি থাকতেছে y নট প্লাস y1, এখানে থাকতেছে কি y1 প্লাস y2, এখানে থাকতেছে y2 প্লাস y3। তাহলে একটা জিনিস বোঝা যাইতেছে এখানে y নটটা একবার আসছে, আর এখান থেকে এই yn টা একবার আসছে, আর বাকি সবগুলো দুইবার করে আসতেছে। y1 দুইবার আসতেছে, y2 দুইবার আসতেছে, তদ্রূপ y3 দুইবার আসবে, y4 দুইবার আসবে, yn মাইনাস 1 দুইবার আসবে, শুধু yn টা একবার আসবে, আর y0 এইটা একবার আসবে। তাহলে আমরা ওই অনুযায়ী যদি লিখি ভ্যালুগুলা, যে h বাই 2 y নট প্লাস y1 প্লাস y1, তারপরে y2 প্লাস y2, y3 প্লাস y3, এইভাবে করে এখানে yn মাইনাস 1, yn মাইনাস 1 দুইটা আসবে, আর yn একটা আসবে। এইটা একটা থাকে, এইটা একটা থাকে, আর বাকি সবগুলো দুইটা করে আছে। তো আমি যদি আরেকটু সিম্পলিফাই করে লিখি যে y নট এদিকে y1, আর এই সবগুলো যদি দুইটা করে আছে, একটা 2 কমন নেওয়া যায়, তাহলে থাকতেছে y1 প্লাস y2 প্লাস y3 প্লাস ডট 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 প্লাস yn মাইনাস 1। তো এই যে ফর্মুলাটা পেলাম, এইটা হলো আমাদের ট্রাপেজয়েডাল রুল। ট্রাপেজয়েডাল রুল যেখানে n এর মান হলো 1, যেখানে n এর মান হলো 1। সো ট্রাপেজয়েডাল রুল এটা আমরা যখন কোনো প্রবলেম সলভ করতে গিয়ে বলে দিব যে এখানে n এর মান, অর্থাৎ টোটাল ডেটা পয়েন্টগুলো যেগুলো থাকবে সেটাকে কয়টা ভাগে ভাগ করা যায়, ওটা যখন एग्जांपल দেখব তখন আপনারা বুঝে যাবেন। যে যেমন হলো যে n এর মান 1 হওয়া মানে হলো এখানে ডেটা পয়েন্ট যদি 6টা থাকে, তাহলে আমি কি n এর মান যদি 1 ধরি তাহলে এক এক করে ডিভাইড করতে পারি, মানে টোটাল n এর মান তো এখানে 6, তাহলে এটা আসলে ভাগ করা যায় কয়টা, কারণ ইন্টিগ্রেশন করতেছি তো তখন আমরা
ডেটা পয়েন্ট গুলোকে এই যে x0 থেকে x1 একটা ডেটা পয়েন্ট, x1 থেকে x2 ইন্টিগ্রেশন করব, তো সো এরকম ইন্টিগ্রেশন গুলো থাকবে, আমরা সামনে এটা দেখব, এরকম ইন্টিগ্রেশন গুলো থাকবে। সো এই ডেটা পয়েন্ট গুলো x0 থেকে x1, x1 থেকে x2 এই সবগুলোকে জোড়া দিয়ে তো টোটাল ক্যালকুলেশনটা করব। তো ওইখানে আর কি বুঝবো যে n এর মান কিভাবে আসে, বা কখন ট্রাপেজয়েডাল রুলটা ব্যবহার করব, কখন সিমসনটা ব্যবহার করব, এটা বুঝবো। আপাতত এটা হলো আমাদের ট্রাপেজয়েডাল রুল, এটাকে মাথায় রাখি। তারপর n এর মান যদি 2 হয় তখন আমরা অর্ডার 2 পর্যন্ত যাই। তো x0 y0 x1 y1 x2 y2, এইখান থেকে আসতেছে y ডেল্টা y0 ডেল্টা y1, তারপর ডেল্টা স্কয়ার y0। এই টেবিলটা আমরা তৈরি করতে জানি। তো এখন এখানে x0 থেকে x2 ব্যবধানগুলো এখন হবে 2 করে, x0 থেকে x2, x0 থেকে x2 নিলে আমাদের ওই যে ফর্মুলা ছিল, ওই ফর্মুলা থেকে আমি অর্ডার 2 পর্যন্ত ভ্যালুগুলো নেব। এই যে ফর্মুলা ছিল এটা অর্ডার 2 পর্যন্ত ভ্যালু নিতে হবে, এই যে এখান থেকে শুরু করে এতটুকু এই পর্যন্ত নেব। যখন অর্ডার 3 হবে তখন 3 পর্যন্ত নেব, 4 হলে 4 অর্ডার পর্যন্ত নেব। তো 3 পর্যন্ত এখানে হলো 2, সুতরাং অর্ডার 2 পর্যন্ত নিতেছি, ডেল্টা স্কয়ার পর্যন্ত নেব এরকম করে। তো এখানে যদি নেই ওইরকম ভ্যালুগুলো 4/2 যা যা থাকতেছে সেগুলো নিলাম। n এর মান একটা ছিল, এখানে ছিল n²/2 ছিল ফর্মুলাতে। সো n এর মান যদি 2 বসাই, 2 স্কয়ার তার মানে 4/2 এরকম আসতেছে। তো এরপরে আর কি, এরপরে ক্যালকুলেশন গুলো করতেছি, যেমন এরকম আসতেছে। এটা হলো ডেল্টা স্কয়ার ছিল, ডেল্টা স্কয়ার y0, সো এটাকে ভেঙে লিখছে ডেল্টা অফ ডেল্টা y0। তারপরে এখানে h ইনটু 2y0 লিখলাম, এখানে কাটাকাটি করে 2 থাকতেছে। ডেল্টা y0 আমরা জানি ডেল্টা y0 সমান হলো y1 মাইনাস y0, একটু আগে দেখছি ডেল্টা y0 হলো y1 মাইনাস y0। আর ডেল্টা স্কয়ার y0, ডেল্টা স্কয়ার y0 এর জায়গায় আমরা এখানে এটাকে ভেঙে লিখছি, ডেল্টা স্কয়ার y0 কে ভেঙে এইভাবে লেখা যায় ডেল্টা অফ ডেল্টা y0। এখন ডেল্টা y0 সমান আমরা জানি y1 মাইনাস y0, আর এই যে বাইরে ডেল্টা আছে সেটা লিখে দিলাম। এখন আবার এইটাকে যদি এদের ডিস্ট্রিবিউট করে দিই তাহলে কি থাকতেছে, ডেল্টা y1 মাইনাস ডেল্টা y0 এরকম থাকতেছে, ডেল্টা y0 তো এরকম থাকতেছে। এখন ডেল্টা y0 সমান আমরা জানি, আবার ডেল্টা y1 সমান এটাও আমরা জানি। ডেল্টা y1 সমান হলো y2 মাইনাস y1, এই মাইনাসটা দেই। তারপরে এদিকে ডেল্টা y0 সমান হলো y1 মাইনাস y0, সো ব্র্যাকেট উঠাই দিলে কি থাকতেছে y2 মাইনাস y1, এটা মাইনাস y1 প্লাস y0। তো ক্যালকুলেশন করলে থাকতেছে y2, দুইটা y1 আছে, মাইনাস 2y1 প্লাস y0। সেখানে ক্যালকুলেশনটা ডিরেক্ট করে দেওয়া আছে। তো এরপরে কি আছে, এটা তো থাকলো। তো যদি আরেকটু ক্যালকুলেশন করি, মানে এই 3 দ্বারা এখন আবার এই লসাগু টসাগু করে যা থেকে ক্যালকুলেশন করলে 6y1 প্লাস y2 মাইনাস 2y1 প্লাস y0 এরকম থাকতেছে। তো এটা গেল x0 থেকে x2 পর্যন্ত। আবারও মানে এখানে আরেকটু কি যোগ বিয়োগ করা যায়, যেমন 6y1 এদিকে 2y1 আছে, সুতরাং যোগ বিয়োগ করলে এদিকে থাকতেছে 4y1। একটু সাজাই লিখলে দেখা যায় y0 টা লিখলাম, এই দুটার ক্যালকুলেশনে 4y1 আসে, আর y2 টা এই পাশে লিখলাম। তো দেখা যেতেছে একটা প্যাটার্নের মতো আসতেছে h/3 y0 প্লাস 4y1 প্লাস y2। এরপরে আমরা বের করব y2 থেকে x2 থেকে x4 পর্যন্ত, x2 থেকে x4 পর্যন্ত। x2 থেকে x4 পর্যন্ত আমরা 0 থেকে যখন 2 বের করছি তখন আসছে y0 y1 y2, তাহলে 2 থেকে 4 পর্যন্ত লিখতে হবে y2 y3 y4, আর সাথে কোএফিশিয়েন্ট গুলো এখানে 1 4 1, সো এদিকেও আসবে 1 4 1 এরকম করে। সো x2 থেকে x4 এইভাবে লেখা যায়, x4 থেকে x6 এইভাবে লেখা যায়, xn-2 থেকে xn পর্যন্ত এইভাবে লেখা যায়। তো ডিভিশন গুলো আমরা আর কি 2 করে করে নিতেছি। এখন টোটাল ইন্টিগ্রেশন বের করব x0 থেকে xn পর্যন্ত। তাহলে আমরা যেগুলা মানে খন্ড খন্ড যেগুলা নিছি, x0 থেকে x2, x2 থেকে x4, x4 থেকে x6 এইভাবে করে xn-2 থেকে xn পর্যন্ত। তো এটার জন্য ভ্যালু আসে এইটা, এইটার জন্য ভ্যালু আসে এইটা,
এটার জন্য ভ্যালু আসতেছে এইটা, এরকম করে এটার জন্য ভ্যালু আসতেছে এটা। তো এরকম করে লেখার পরে ফার্দার আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে দেখা যায় যে এরকম দেখতেছি যে 4 কোএফিসিয়েন্ট যুক্ত টার্ম আছে কয়েকটা, সেগুলো কি 1 3 5, তারপরে কি আসা উচিত, এখানে আসবে হয়তো 7 এরকম আসবে, তারপরে এদিক থেকে 4n-1 এরকম আসতেছে। তো 4 এর সাথে এখানে y নটটা সিঙ্গেল আছে সেটা লিখলাম, এখানে yn টা আলাদা আছে ওইটাও লিখলাম। আর কিছু টার্ম দেখা যাচ্ছে ডাবল আসতেছে, যেমন y2 আর y2, y4 আর y4, তাহলে এখানে y6 এরকম ডাবল আসবে, তদ্রূপ এখানে yn-2 আগের যে টার্মটা আছে সেটার yn-2 এর সাথে থাকবে। তো একটা 4 কোএফিসিয়েন্ট যুক্ত কিছু টার্ম, 2 কোএফিসিয়েন্ট যুক্ত কিছু টার্ম হবে, সো ওইগুলোকে একসাথে লিখতেছি আর কি। তো টোটাল ফর্মুলা করে দিয়েছে h/3 y0 প্লাস 4 ইনটু y1 প্লাস y3 প্লাস y5 এইভাবে yn-1 পর্যন্ত, প্লাস 2 ইনটু y2 y4 y6 এখানে জোড়গুলো আর কি 4 6 তারপরে 8 এইভাবে করে n-2 পর্যন্ত, শেষে yn। এই ফর্মুলাটাও একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে একইভাবে যদি n এর মান 3 ধরি তাহলে সিম্পসনের 3/8 রুল পাবো, যদি n এর মান 6 ধরি তাহলে ওয়েডেলস রুল পাবো, যদি ওয়েডেলস রুলটা আপনাদের সিলেবাসে নাই এখন পর্যন্ত, তারপর পড়ার সময় একবার আর কি দেখে যাব। এখন নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা আসলে হয় কি রকম আমরা যদি একটু দেখি, আমাদের লিমিট থাকে লোয়ার লিমিট, আপার লিমিট f of x dx, বা f of x কে আমরা চাইলে y ও লিখতে পারি। সো a থেকে b এর হলো লিমিট y dx, যেখানে h অর্থাৎ কত ডিফারেন্স, তাহলে এই লোয়ার লিমিট আর আপার লিমিটের মধ্যে ডিফারেন্স b মাইনাস a, এবং সেটা কত ভাগে ভাগ করা যায়, n সংখ্যক ভাগে যদি ভাগ করি, অর্থাৎ এটা বুঝাইতেছে a to b লিমিট ইজ ডিভাইডেড ইনটু n পার্টস and the length of each part is h, অর্থাৎ b a থেকে b পর্যন্ত যা আছে পুরোটাকে যদি আমি n সংখ্যক পার্টিশন দেই, nটা ভাগ করি, তাহলে প্রত্যেকটা যে টুকরা হবে সেই টুকরাগুলোর সাইজ হলো h। আমরা চিত্রের সাহায্যে আরেকটু ভালো দেখতে পারি এখানে, যেমন এখানে x নট ইকুয়াল লিখছে a আর xn ইকুয়াল লিখছে b, a থেকে b পর্যন্ত এই টোটাল লিমিটটা আছে, লোয়ার লিমিট থেকে আপার লিমিট। এবার প্রত্যেকটাকে আমি কি করতেছি, কতগুলো টুকরা করতেছি, এইরকম ইন্টিগ্রেশনের যেটা কনসেপ্ট আর কি। সো এরকম কতগুলো টুকরা করতে, এরপরে কি করব, আমরা কি করি, x নট সমান হলো h। এখন এই টোটালটাকে যদি আমি n সংখ্যক টুকরা করি এবং সবগুলো যদি h সাইজের হয়, তাহলে আমরা বলতে পারি x নট সমান যদি a হয় তাহলে x1 টা হবে x নট প্লাস h, তার সাথে একটু বাড়বে, h পরিমাণ বাড়বে, তারপরে x2 হবে x নট প্লাস 2h, x3 টা হবে x নট প্লাস 3h, এইভাবে করে xn টা হবে x নট প্লাস nh, যেটা হলো b আর কি। তো এটা ছিল ইন্টিগ্রেশনের কনসেপ্ট। এখন আমরা এইখানে রুলস গুলো সব লিখে দিছি। ট্রাপেজয়েডাল রুল যখন বলতেছি n ইকুয়াল 1 হয়, তো এইখানে n এর যে মানগুলো থাকে, সরি এখানে ট্রাপেজয়েডাল রুলে যে আমরা ফর্মুলাটা দেখছিলাম সেই ফর্মুলাটা কি ছিল, যে a থেকে b পর্যন্ত অথবা x নট থেকে xn পর্যন্ত y dx ছিল ইকুয়াল h/2। আমরা এইটা ছিল প্রথমে, আর এইটাকে লিখছিলাম প্লাস দিয়ে শেষে, বাট একসাথে লেখা যায় y নট প্লাস y নট yn, এই দুইটা সিঙ্গেল টার্ম, এদেরকে একসাথে লিখছি প্লাস 2 মাল্টিপ্লাই করতেছি কাদের সাথে, y1 y2 y3 yn-1, সেটা মনে রাখা যায়। তারপরে এখানে সিম্পসন 1/3 রুলটা কখন হয়, 1/3 রুলটা ফর্মুলাটা কি রকম ছিল, y dx h/3 y নট প্লাস yn। এখানে মনে রাখার জন্য আমি সবগুলো আর কি একবার লিখে দিছি, y নট প্লাস yn প্লাস 4 ইনটু এখানে যে এই টার্মগুলো আসবে, বেজোর যে টার্মগুলো y1 y3 y5 y7 এইভাবে করে yn-1 পর্যন্ত, প্লাস 2 ইনটু এখানে জোরের টার্মগুলো আসবে 2 4 6 n-2। ওকে, এরপরে এখানে দেখি সিম্পসন 3/8 রুলটা যেটা আছে সেটা হলো 3h/8, এখানে y নট প্লাস yn প্লাস 3 ইনটু, এটা আর ডিরাইভ করে দেখাই না, এটা সরাসরি লিখে দিয়েছি এখানে যে y2 3 ইনটু আসতেছে y1 y2, তারপরে 4 5, তারপরে আসবে আবার 7 8, এরকম করে আসবে। এই টার্মগুলো আসবে 3 এর সাথে, 2 এর সাথে আসতেছে কি 3 6, তারপরে হলো আবার 9
তারপর আসবে 10। আচ্ছা এখানে কি কি আসছে? 1 2 3 নাই, 3 এখানে আসছে, তারপর 4 5 6 এখানে আসছে, 7 8 9 এখানে আসছে, তারপর হবে 10 11 এখানে আসবে, আবার 12 টা আসবে এখানে। এইরকম করে মানে সিরিজটা একটু মনে রাখতে হবে যে এইভাবে করে প্যাটার্নটা আসে। এরপরে লাস্টলি যেটা আছে ওয়েডেলস রুল। ওয়েডেলস রুলটা এই ফর্মুলাটা মনে রাখার থেকে এইটা একই ফর্মুলা একটু সাজায় অন্যভাবে লেখা হয়েছে, এটা মনে রাখাটা ইজি। দুইটাই লিখে দিয়েছি যার যেটা মনে থাকে আর আমার কাছে মনে হইতেছে এটা মনে রাখাটা ইজি হবে। যেটা হলো ওয়েডেলস রুল 3h/10 ইনটু y নট প্লাস 5y1, মানে y নট y1 y2 y3 y4 y5 y6 পর্যন্ত লিখলাম। পরের বার আবার 6 7 8 9 10 11 12, তারপরে 12 13 14 15 16 17 18 এইভাবে লিখলাম। এবার কোএফিসিয়েন্ট গুলোর মধ্যে আসি। এটার মধ্যে আসবে 1 5 1 6 1 5 1। তো এইভাবে মনে রাখতে পারি 1 5 1 6 1 5 1। এখন y নট এর সাথে 1, y1 এর সাথে 5, y2 এর সাথে 1, y3 এর সাথে 6, তারপর y4 এর সাথে 1, y5 এর সাথে আবার 5, তারপরে y6 এর সাথে 1। এই 1 5 1 6 1 5 1 এইটা এখানেও আছে 1 5 1 6 1 5 1। সো এইভাবে চাইলে আপনারা ফর্মুলাটা মনে রাখতে পারেন। তো এটা গেল ওয়েডেলস রুল। এরপর আমরা एग्जांपल দেখি যে এখানে একটা एग्जांपल দেওয়া আছে ইভালুয়েট লিমিট দেওয়া আছে 0 থেকে 6 পর্যন্ত dx by 1 plus x square by using trapezoidal rule, Simpson 1/3 rule, Simpson 3/8 rule, Wedel's rule। তো এখানে n এর মান কত? n এর মান হলো দেখা যাচ্ছে ডিফারেন্স কত টোটাল 0 থেকে 6, n এর মান হলো 6। এরপরে আমি টুকটাক কি কি করতে পারি b - a by n, তাহলে 6 - 0/6 সমান আসতেছে 1। এখন এখানে 1 আসতেছে h এর মান। তো এখন আমরা এই বিভিন্ন ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব, ট্রাপেজয়েডাল রুল ব্যবহার করব, সিম্পসন রুল ব্যবহার করব, তারপরে সিম্পসন 1/3, তারপর 3/8 ওয়েডেলস এগুলো ব্যবহার করে এইটার জন্য রেজাল্ট বের করব। এখানে এক্সাক্ট রেজাল্ট পাওয়া যাবে না আসলে, মানে ইন্টিগ্রেশন যদি আপনি হাতে কলমে আমাদের যে ট্রেডিশনাল ওয়ে সেইভাবে করি তাহলে যে রেজাল্ট আসবে এইখানে হয়তো ওইরকম আসবে না, কাছাকাছি, বা দেখা যাবে যে এক একটা রুলস এর জন্য এক এক রকম রেজাল্ট আসতেছে। বলে দেওয়া হবে যে এটা অ্যাপ্লাই করেন বা এটা অ্যাপ্লাই করেন, অথবা মাঝে মাঝে বুঝে নিতে হবে যে এরকম এইটাতে এটা অ্যাপ্লাই করতে হবে, সেরকম এক্সাম্পলও দেখবো সামনে। তো xn সমান আমরা জানি x নট প্লাস nh। আমরা এখান থেকে পয়েন্টগুলো বের করে নিতেছি যে 0 থেকে 6 পর্যন্ত তো আছে, কিন্তু আমাদের ফর্মুলাতে গুলো কিন্তু অন্যরকম ছিল, এই যে y নট yn এই সব টার্ম যুক্ত ফর্মুলা। সো এইটাকে কিভাবে সলভ করব, এটা কিভাবে সলভ করব? সো এখানে আমরা যদি দেখি যে xn সমান হলো x নট প্লাস nh, আর yn টা হলো 1 বাই এই যে 1 বাই 1 প্লাস x স্কয়ার, এটাকে একটু যদি লিখি এইভাবে 1 বাই 1 প্লাস xn স্কয়ার। এখন আমরা এর বিভিন্ন মান বসাবো 0 থেকে 6 পর্যন্ত এক একটা করে দেখি। সেখানে x এর মান যদি মানে n এর মান যদি 0 হয় তাহলে x নট ইকুয়াল আসতেছে x নট প্লাস nh। এখান থেকে x নট এর মান হলো 0 দিতেছি, কারণ হলো এখানে ভ্যালু আসতেছে কত, n এর মান দিছি 0, তো টোটালে এখানে 0 আসতেছে। x নট ইনিশিয়াল ভ্যালু আমাদের 0 থেকে 6 পর্যন্ত, সো প্রথম ভ্যালু x নট এর মান 0, আর xn এর মান হলো 6, সো এখানে যে x নট এর মান হলো 0। তারপরে দিক থেকে আমি যদি এখন n এর মান যদি 0 বসাই তাহলে এখানে কি আসতেছে 1 বাই x নট স্কয়ার, 1 বাই 1 প্লাস x নট স্কয়ার। x নট এর মান কত 0, সো এখানে 1 বাই 1 প্লাস 0 স্কয়ার সমান আসতেছে 1। তারপরে 1 বসাই যদি তাহলে থাকতেছে x1 প্লাস x নট প্লাস h এর মান আমরা বের করে নিছি 1, সো 0 প্লাস 1 ইকুয়াল হলো 1। এখানেও যদি আমি এখন x1 হবে, সো x1 এর মান 1 পাইছি, সেটা এখানে বসাই দিলে 1 বাই 1 প্লাস 1 স্কয়ার 0.5 থাকতেছে। x2 এর মান আসতেছে এরকম করে, সো y2 বের করে নিলাম। x3 এর মান আসবে 3, তার জন্য আমি বের করে নিলাম। এখানে প্রত্যেকটার ভ্যালু এরকম এক এক করেই বাড়বে, কারণ আমরা অলরেডি এটা পার্টিশন দিছি এইভাবে,
যে আমাদের প্রত্যেক ডিফারেন্স গুলো হবে 1 করে, h এর মান 1 করে পাবে। সো প্রথম 0, তারপরে 1 2 3 4 5 এবং শেষ পর্যন্ত 6 আসবে। মানে এখন টুকরাগুলো বানাইলাম আর কি। তো এই করেসপন্ডিং y এর ভ্যালুগুলো নিয়ে নিলাম। এখন y এর টার্মগুলো যখন পাইছি তখন আমরা কি করতে পারবো, এগুলোকে অ্যাপ্লাই করতে পারবো। তো এখন এখানে দেখতেছি 0 থেকে 6 পর্যন্ত আছে, কিন্তু ফর্মুলা থেকেই ছিল। ফর্মুলা যদি দেখি ট্রাপেজয়েডাল রুল 0 y0 প্লাস yn প্লাস 2 ইনটু y1 y2 y3, এখানে n-1 পর্যন্ত আছে। সুতরাং বোঝা যাইতেছে ওইটার জন্য ফর্মুলা কি হবে, ওইখানে বলতেছে 0 থেকে 6 পর্যন্ত। সুতরাং y0 টা থাকবে, yn টা হয়ে যাবে y6 প্লাস 2 ইনটু y1 y2 y3 y4 y5 5 পর্যন্ত থাকবে। তো ওই ফর্মুলার মধ্যে ফর্মুলাটার কি যে লিমিট দেওয়া থাকবে ওই অনুযায়ী একটু সাজায় লিখতে হবে। তো এটার মধ্যে যদি আমি ভ্যালুগুলো ক্যালকুলেট করে নেওয়ার পরে y0 y6 প্লাস 2 ইনটু y1 y2 y3 y4 y5 এই ভ্যালুগুলো যদি বসাই দিই তাহলে দেখতেছি 1.4105 আসতেছে। সিম্পসন ওয়ান থার্ড রুল, সেই রুলের মধ্যে যে ফর্মুলাটা ছিল সেটার মধ্যে 0 থেকে 6 পর্যন্ত হলো আমাদের লিমিট, ওই অনুযায়ী ভ্যালুগুলো বসাই দিছি। y0 এখানে ছিল yn, সুতরাং এখানে আসতেছে y6। তারপরে এখানে টার্মগুলো আসতেছিল বিজোড় টার্মগুলো 1 3 5 7 yn-1 এরকম ছিল। তাহলে আমার এখানে 0 থেকে 6 এর মধ্যে কি কি আসতেছে, y1 y3 y5। 2 এর সাথে ছিল দুই মানে জোড় সংখ্যাগুলো 2 4 6 8 yn-2 এরকম ছিল। আমরা যদি একটু দেখি যে আমাদের টার্মগুলো কি ছিল, এখানে 2 এর সাথে ছিল 2 4 6 yn-2 এরকম ছিল, 4 এর সাথে ছিল 1 3 5। সো ওই লিমিটের মধ্যে যারা পড়বে আর তো লিমিটের মধ্যে এরা পড়তেছে 1 3 5 আর 2 4 ওগুলো বসাইছে। এদের ভ্যালু তো আমি ক্যালকুলেট করে নিয়েছি এই টেবিল থেকে, ওই ভ্যালুগুলো বসাই দিয়ে ক্যালকুলেট করে দিলাম 1.3571। দেখেন এটার জন্য একটা 1.3662, এখানের জন্য আসছে 1.4105, এটার জন্য আসছে এরকম কাছাকাছি বাট একটু ডিফারেন্স আসবে। সিম্পসন 3/8 রুল, 3/8 রুলটা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর যা ভ্যালু আসে ক্যালকুলেট করলাম। ওয়েডেলস রুল মানে ফর্মুলার মধ্যে যতটুকু লিমিট ততটুকু নিয়ে কাজ করব, কাজ করার পরে এখানে ভ্যালুগুলো বসাই দেব, ক্যালকুলেট করব, হয়ে যাবে। আরেকটা एग्जांपल দেখি বলতেছে কি, a car is moving at 30 meter per second if suddenly a brake is applied, the speed of the car per second after t second is given below। তো এখানে দেখি কি কি মানে বলতেছে যে একটা গাড়ি তো 30 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, তো হঠাৎ যদি ব্রেক কষা হয় তাহলে যে তার স্পিড যে হ্রাস পাইতেছে সেইটার একটা ইয়া দেওয়া আছে এখানে, যে 0 টাইমে তখন হচ্ছে 30, তারপরে 5 সেকেন্ড পরে এখানে 24, 10 সেকেন্ড পরে 90 এরকম করে আসতেছে। তো আমরা এখানে বলে দিছি ইউজিং সিম্পসন 3/8 রুল কম্পিউট দ্য ডিসটেন্স কভারড বাই দ্য কার ইন 45 সেকেন্ড। 45 সেকেন্ডে টোটাল যে কতটুকু ডিসটেন্স কভার করে ব্রেক করার পরেও সেটা বের করতে বলছে। তো এখানে আমরা যদি দেখি যে n এর মান কত, এখানে টোটাল ডেটা পয়েন্ট কত আছে 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে n এর মান আছে, জিরোটা ক্যালকুলেট, আচ্ছা টোটাল এখানে 45 আছে, তো 0 থেকে 45 পর্যন্ত। সো এটাকে আমি 9টা যদি পার্টিশন দেই, প্রত্যেকটা যেহেতু 3/8 রুল ব্যবহার করছি, সুতরাং 3 এর মাল্টিপল যদি চিন্তা করি তো n এর মান আসতেছে, n এর মানটা এখানে ধরে নিলাম 9। তো 45 কে যদি এখন আমি 9 দ্বারা ভাগ করি তাহলে আসতেছে 3। এখানে ডিফারেন্স 45 মাইনাস 0 বাই টোটাল n টা পার্টিশন 9, টোটাল আসতেছে 5 9 5টা পয়েন্ট আসবে। তো 5টা পয়েন্ট দেখি এখানে কি কি ভ্যালুগুলো আসতেছে। ডিসটেন্স বাই টাইম ds বাই dt, এখানে স্পিড আমরা ওই যে ফিজিক্সের ফর্মুলা জানি ডিসটেন্স বাই টাইম ds বাই dt, ওটা লিখলাম। লেখার পরে এখানে আরেকটু ওই যে ফিজিক্সের কাজগুলো আর কি করতেছি, ds এর সাথে vdt লিখলাম। তারপরে ইন্টিগ্রেশন করতেছি 0 থেকে 45 পর্যন্ত,
0 থেকে 45 পর্যন্ত করতেছি, এখানে 0 থেকে 45 পর্যন্ত ইন্টিগ্রেশন বসাইলাম দুই সাইডে, লিমিট বসাই দিই। তো ডিএস কে করলে এস আসতেছে, ভিডিটি এখানে যেটা আছে সেটা রাখলাম। তো ডিসটেন্স কভারড ইন 45 সেকেন্ড আসতেছে 0 থেকে 45 ভিডিটি, এরকম আসতেছে। এরপরে এখানে এই যে এইচ এর মান 5 আসতেছে, টোটাল 5টা পার্টিশন, আজকে ডিসটেন্স 5 0 থেকে 45 পর্যন্ত। তো এখানে আমি এন এর মান 9 ধরে নিয়েছি, তো 9 ধরে নিয়ে আমি টোটাল 5টা পার্টিশন দিলাম। তো প্রত্যেকটা হলো 5 করে বাড়বে, 0 থেকে 5, 5 থেকে 10, তারপর 10 থেকে এরকম করে বাড়তেছে। তো আমি যদি ওইটার করেসপন্ডিং ভ্যালুগুলো এখানে লেখা আছে, তো 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 20। তো আমি ওইভাবে করে 45 কে 9 দ্বারা ভাগ করে টোটাল 5টা পার্টিশন ওইভাবে চিন্তা করতেছি। তো এখানে প্রত্যেকটার জন্য যে ভ্যালুগুলো আছে সেগুলো যদি লিখি, 0 থেকে v9 পর্যন্ত আসতেছে, v0 থেকে v9 পর্যন্ত আসতেছে। এখানে ফর্মুলার মধ্যে দেখি, এটা হলো ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন আচ্ছা একটা সেকেন্ড, তো এইখানে যদি প্রবলেমটা দেখি, টোটাল তো 0 থেকে 45, এখানে পার্টিশন কয়টা দেওয়া যায়, 9টা পার্টিশন দেওয়া যায়। যে এখানে 0 থেকে 5 একটা, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25। সো এখানে টোটালটাকে আমি হিসাব করে 9টা পার্টিশন, সরি হলো 9টা ডিভিশনে ভাগ করতে পারি টোটাল, যেটা প্রত্যেকটা সাইজ হলো আমার 5 করে বাড়বে। তো টুকরাগুলো 5, তো v0 থেকে v9 পর্যন্ত টোটাল এরকম করে আমি হিসাব করতে পারি। তো হিসাবগুলো যখন এখানে 3/8 রুল ব্যবহার করতে বলছে, আমি যেটা দেখাতে চাইছিলাম যে এখানে আমাদের যে ইকুয়েশনটা ছিল সেটা হলো x 0 থেকে x n পর্যন্ত y dx, এইটার জন্য আমি ইন্টিগ্রেশন বের করতে চাইতেছিলাম। এখানে y সমান আসলে v, y সমান আসলে v, আর x নট সমান হলো 0, x n সমান হলো 45। তো এই ভ্যালুগুলা জাস্ট আমি ওই আমাদের ফর্মুলা যেটা আছে ওইটা ছিল y নট প্লাস yn ছিল, এখানে n মানে হলো 9, সুতরাং y 9 পর্যন্ত হবে। এখন y এর জায়গায় সরাসরি v দ্বারা রিপ্লেস করতেছি, সো v নট প্লাস v9 প্লাস এখানে ওই যতগুলো ছিল, এখানে y1 y2 y4 এরকম ছিল, তো এটা আবার আমরা লিখে দিছি যে v1 v2 v4 v5 এইভাবে করে লিখে দিছি। তো এই ফর্মুলার মধ্যে যখন আমরা ভ্যালুগুলো বসাইলাম তখন এটা আসতেছে, রেজাল্ট হিসেবে আসতেছে। তার মানে এটা আমাদের টোটাল 45 সেকেন্ডে যে এতটুকু ডিসটেন্স যাবে। আরেকটা যদি দেখি এখানে, যে আরেকটা एग्जांपल আছে, the velocity v of a particle স্যার হ্যাঁ এর উপরে একটা মনে হয় পাত গেছে, এখানে 8টা হলো কেন? কোনটা 8 হইছে? তা v3 আর v6 কই? ও নিচে এই যে আছে প্লাস 2 ইনটু v3 প্লাস v6, মানে এখানে 3 এর সাথে আসে যে টার্মগুলো সেটা হলো
1 2 3টা আসে এখানে, 4 5 6টা আসে এখানে, 7 8 আর 9টা তো হলো লাস্ট পয়েন্ট, ওইটা তো এই ভি নট এর প্লাস ভি এন বা ওয়াই নট প্লাস ওয়াই এন। সো এন এর মান হলো 9, সো এখানে চলে আসে। ওকে, এরপরে এইটার মধ্যে দেখি যে the velocity v of a particle at distance is from a point on its path is given। আচ্ছা, তো এখানে একটা পার্টিকেল ভি, সেটা মানে পার্টিকেলের ভেলোসিটি ভি দেওয়া আছে আর ডিসটেন্স এস দেওয়া আছে, মানে এটার বিভিন্ন পয়েন্টে যে ভ্যালুগুলা, 0 ডিসটেন্সে তার ভেলোসিটি, 10 ডিসটেন্সে তার ভেলোসিটি, ওই ভেলোসিটির একটা ডেটা টেবিল দেওয়া আছে। তো এখানে বলতেছে যে ক্যালকুলেট দ্য টাইম টেকেন টু ট্রাভেল দ্য ডিস্টেন্স অফ 60 মিটার বাই সিম্পল 1/3 রুল। তো এখানে টোটাল 60 মিটার ডিস্টেন্সে অতিক্রম করতে কত সময় নিছে সেটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। তো আমরা যদি এখানে দেখি, ওই আগের মতো একটু ক্যালকুলেট করে নিতেছি, ভেলোসিটি ইকুয়াল ডিসটেন্স বাই টাইম ভি ইকুয়াল ডিএস বাই ডিটি। সো এখানে ডিটি এর মান বের করতে হবে, সো ডিটি এই পাশে রাখলাম, ভিএস বাই ডিএস বাই ভি লিখলাম। তো এখন আমাদের টোটাল লিমিট হলো 0 থেকে 60 পর্যন্ত, 0 থেকে 60 ডিটি আর 0 থেকে 60 এখানে দুই পাশে ইন্টিগ্রেশন করলাম। টাইম টেকেন টু কভার 60 মিটার আচ্ছা 0 থেকে 60, এখানে ভিটা নিচে তো 1 বাই ভি ডিএস। এখন আমরা এই 1 বাই ভি পুরোটাকে y চিন্তা করতে পারি, তার মানে y ইকুয়াল হলো 1 বাই ভি। আগের বার ছিল ভি ডিএস সরাসরি ছিল, তো ওইটা সরাসরি y এর সাথে রিপ্লেস করা গেছে, বাট এখন y এর জায়গায় আসতেছে 1 বাই ভি, 1 বাই ভি। সুতরাং এখানে y যে মানগুলো হবে সেটা 1 বাই ভি এর সাথে রিপ্লেস হবে। তো এর জন্য সরাসরি বসাতে পারবো না, ক্যালকুলেট করে নেব সেগুলো। তো এস 0 তে 0, এস 1 মানে ডিসটেন্স হলো 10, তারপরে এস 2 মানে ওই পয়েন্টগুলোকে আমি ভ্যালু দ্বারাই মানে একটা ভ্যারিয়েবলের মধ্যে লিখতেছি, এস 2 সমান 20, এস 3 সমান 30 এইভাবে লিখতেছি। তো এদের করেসপন্ডিং যে ওয়াই গুলো আছে ওগুলো তো ভি হিসেবে ছিল, ভেলোসিটি হিসেবে ছিল, বাট আমাদের ফর্মুলাতে আসতেছে 1 বাই ভি, সুতরাং 1 বাই ভি আকারে হিসাব করে নিই। তো ওয়াই নট ইকুয়াল হলো 1 বাই ভি নট, y1 হলো 1 বাই v1, y2 হলো 1 বাই v2, এইভাবে করে v এর যে মানগুলো আছে বসাই দিয়ে করেসপন্ডিং ভ্যালুগুলো বের করে নিতেছি। এরপরে ফর্মুলা অ্যাপ্লাই করতেছি সিমসনের 1/3 রুল। তো 1/3 রুল অনুযায়ী h/3 y নট, এখানে টোটাল পয়েন্ট 0 থেকে 6 পর্যন্ত 6টা পার্টিশন পাইতেছি। তো ওই ভ্যালুগুলো y নট আর y6 মানে yn এর জায়গায় আসবে y6 প্লাস 4 ইনটু বিজোড় সংখ্যাগুলো y3 y1 y3 y5 আর 2 এর সাথে আসবে y2 y4 জোড়গুলো। তো ভ্যালুগুলো বসাই দিলে ক্যালকুলেট করলে এই রেজাল্ট আসে। তো হেন্স পার্টিকল রিকোয়ার্ড 1.0627 সেকেন্ড টু কভার 60 মিটার। তো এইটুকুই ছিল, আপনারা হাতে করলে আরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমি তো মুখে মুখে বলতেছি, এর জন্য ইকুয়েশনগুলো দেখা যেতেছে যে আপনাদের হিসাব রাখতে একটু সমস্যা হইতেছে, যে কোন ইকুয়েশনটা কোথা থেকে বা কোন পয়েন্টে কি করতেছি। যখন একবার খাতায় করবেন তখন আবার ব্যাপারগুলো অনেকটা ক্লিয়ার লাগে। আমার জাস্ট আমি চাইতেছিলাম ডেরিভেশনগুলো একটু বুঝাই দিতে, এরপরে ফর্মুলাগুলো যখন জানলেন তখন তো প্রবলেম ওয়াইজ আপনি ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবেন, বলেই দেওয়া আছে কোনটাতে 3/8 রুল অ্যাপ্লাই করতে হবে, কোনটাতে 1/3 রুল অ্যাপ্লাই করতে হবে। তো এই অনুযায়ী আপনি ভ্যালুগুলো বসাই দিয়ে ফর্মুলাতে ক্যালকুলেট করে নেবেন। তাহলে আজকে শেষ করি।